প্রথম প্রথম কাজ হচ্ছে থাইরয়েড হরমোন গুলা বিএমআর কে ইনক্রিজ করে। ইন দ্য মিন টাইম আমরা সবাই জানি বিএমআর কি। আচ্ছা, দেন হচ্ছে থাইরয়েড হরমোনের কিছু অ্যানাবলিক রোল আছে। তো অ্যানাবলিক রোল মানেই হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, অ্যানাবলিক রোল মানেই হচ্ছে প্রোটিন সিনথেসিস, এবং আলটিমেটলি লিড করবে হচ্ছে গ্রোথ, বোথ ফিজিক্যাল এবং মেন্টাল। এবং আরেকটা অ্যাকশন হচ্ছে ডায়াবেটোজেনিক অথবা গ্লুকোজেনিক অ্যাকশন। গ্লুকোজেনিক অ্যাকশন বলতে আমি বুঝি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। তো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে ও কি কি প্রসেসকে স্টিমুলেট করে? ও সেলুলার আপটেক, গ্লুকোজ আপটেক ইনক্রিজ করে, গ্লাইকোলাইসিস ইনক্রিজ করে, গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করবে, গ্লাইকোজেনোলাইসিস ইনক্রিজ করবে। তিনটা প্রসিডিউরই, তিনটা বলতে তিনটা না, অ্যাকচুয়ালি গ্লুকোজ আপটেক, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলা আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। গ্লাইকোলাইসিস তো আসলে ইউটিলাইজেশন হচ্ছে এনার্জির জন্য, মানে হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো গ্লাইকোলাইসিসে ব্লাড গ্লুকোজ লেভেল কমে, বাট বাকি অন্যান্য অ্যাক্টিভিটি গুলা বেশি হওয়াতে আলটিমেটলি আমার ইন রেজাল্ট হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এটা লাইপোলাইসিস ইনক্রিজ করে। তো এই হচ্ছে থাইরয়েড ফাংশন। তো থাইরয়েড হরমোন গুলো আলটিমেটলি কি কি? T3 T4। তো কিছু T3 T4 থাকে বাইন্ডলেস, মানে প্রোটিনের সাথে বাউন্ড থাকে না, এবং কিছু থাকে প্রোটিন বাউন্ড। তো আমি যদি এখন বাউন্ড এবং আনবাউন্ড দুটাকে কম্বাইন করে ধরি, সেটাকে আমি বলি টোটাল T4, টোটাল T3। আর যদি বাউন্ডটাকে বাদ দেই, ইন দ্যাট কেস আমি বলবো ফ্রি T3 এবং ফ্রি T4। এবং TSH তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। তো এইগুলার সিরাম নরমাল কনসেন্ট্রেশনটা আমাদের জানতে হবে। যদি টোটালটা মনে রাখো, টোটালটা মনে রাখবা। যদি ফ্রিটা মনে রাখতে চাও, ফ্রিটা মনে রাখবা। বাট রিটেনে যখন আসবে নেম দ্য থাইরয়েড ফাংশন টেস্ট, তখন নরমাল রেঞ্জটা লিখতে পারলে তোমার মানে নাম্বার বাড়বে। তো টিএসএইচ এর ভ্যালু হচ্ছে 0.4 থেকে 4 পর্যন্ত, ইউনিট হচ্ছে মাইক্রো ইউনিট পার এমএল। FT3 হচ্ছে 0.3 থেকে 0.5 ন্যানোগ্রাম পার ডিএল। টোটালটা হচ্ছে অবশ্যই ফ্রির চেয়ে বেশি হবে, 80 to 220 ন্যানোগ্রাম পার ডিএল। তো এটা তোমরা মুখস্থ করে নিবা, এটা আসলে বলার কিছু নাই। তো আমি চলে যাই এখন থাইরয়েড ফাংশনে। আচ্ছা, থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, আমি কন্ডিশনটাকে বলবো হাইপার থাইরয়েডিজম। এবং থাইরয়েড হরমোন যদি কমে যায়, আমি কন্ডিশনটাকে বলবো হাইপোথাইরয়েডিজম। তাই না? এটা তো, এইগুলা তো পড়ে আসছো তোমরা। জি স্যার। আচ্ছা, এখন আমি হাইপোথাইরয়েডিজমটা ধরি। হাইপোথাইরয়েডিজমকে আমি আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কি, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম কি, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কি? স্যার প্রাইমারি ইজ দ্য ডিজিজ অফ দ্যাট গ্ল্যান্ড ইটসেলফ, আর সেকেন্ডারি হচ্ছে স্যার সেটাকে স্টিমুলেট করার জন্য যে অর্গানটা আছে সেই অর্গানটার সেলুলার বডিটার মানে প্যাথোজেনেসিস। তার মানে যখন প্রবলেমটা নিজের মধ্যে, তখন সেটা হচ্ছে প্রাইমারি। তার মানে হাইপোথাইরয়েডিজম প্রাইমারি হবে তখন যখন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের জন্য T3 T4 কম। আর সেকেন্ডারি হচ্ছে একে কন্ট্রোল করে যে তার ডিফেক্টের জন্য যদি তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, তো এখন আমি যদি প্রথমে আমি থাইরয়েড ফাংশন টেস্টগুলা চিন্তা করি। এখানে বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা অবশ্যই হরমোনগুলা প্রথমে দেখব। হরমোনগুলা কি কি? FT3 অথবা টোটাল T3, FT4 অথবা টোটাল T4, TSH দেখি, প্রোটিন বাউন্ড আয়োডিন দেখি। আচ্ছা, হাইপোথাইরয়েডিজমে T3 T4 কি হবে? স্যার কমে যায়। অবশ্যই কমে যাবে। আচ্ছা, T3 T4 যদি কমে যায়, TSH কি হবে? নরমালি স্যার কি বেড়ে হওয়ার যাবে কথা? প্রাইমারিতে। বেড়ে যাবে। ও T3 T4 কে বাড়ানোর চেষ্টা করবে,
এই কারণে সে নিজে বেড়ে যাবে। তো এটা হচ্ছে ফিচার প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে। কিন্তু প্রবলেম ইজ উইদিন দা পিটুইটারি গ্ল্যান্ড। ইন দ্যাট কেস কি হবে? স্যার টিএসএইচ কমে যাবে এন্ড অ্যাজ এ রেজাল্ট FT3 FT4 ও কমে যাবে। এখানে প্যাথোলজিটা হচ্ছে টিএসএইচ কমে যাওয়ার জন্য T3 T4 কমে গেছে। আচ্ছা, সিমিলারলি যখন হাইপারথাইরয়েডিজমে চিন্তা করবা, হাইপারথাইরয়েডিজম দ্যাট মিন্স অবশ্যই T3 T4 হাইয়ার, যেহেতু হাইপার, এবং যখন T3 T4 বেশি থাকবে তখন টিএসএইচ কম থাকার কথা। কম থাকবে হচ্ছে প্রাইমারিতে, কিন্তু সেকেন্ডারিতে কি হবে? সেকেন্ডারিতে হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম ইজ উইদিন দ্য পিটুইটারি গ্ল্যান্ড, দ্যাট মানে টিএসএইচ পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেমের জন্য বেশি বেশি সিক্রেট হচ্ছে, এই কারণে T3 T4 বেশি। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি এই দুইটার যে টিএসএইচ এর ভ্যালুটা, এটা কি বোঝা গেছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখা যায় অহরহ ভুল হচ্ছে তোমাদের। স্যার বুঝতে পেরেছি। স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, প্রাইমারি মানে হচ্ছে যখনই কোনো প্রাইমারি কজ অফ ডিফেক্ট ধরবা কোনো অর্গানের, অবশ্যই সেটা হচ্ছে তার নিজের প্রবলেম। তো ধরো থাইরয়েডের আইদার হাইপোথাইরয়েড হোক অথবা হাইপারথাইরয়েড হোক, যখনই সেটা প্রাইমারি, প্রবলেমটা উইদিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে যখন হাইপোথাইরয়েড, প্রাইমারি হাইপোথাইরয়েড, তখন হচ্ছে T3 T4 কম থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের জন্যই। তো এই ধরনের সিচুয়েশনে যেটা হবে, ফিডব্যাক মেকানিজমে টিএসএইচ বেড়ে যাবে, কারণ তার টার্গেট হচ্ছে তখন T3 T4 কে বাড়াবে, কিন্তু সে আলটিমেটলি পারবে না, কিন্তু ফিডব্যাক মেকানিজমে টিএসএইচ বেড়ে যাবে। তো সিমিলারলি হাইপারথাইরয়েডে প্রাইমারি প্রবলেমটা বা প্রাইমারি ডিফেক্টটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব প্রবলেমের জন্য T3 T4 বেশি। তো রিফ্লেক্স মেকানিজমে টিএসএইচটা কমে যাবে, কারণ যখনই T3 T4 বেশি থাকবে তখন টিএসএইচটা কমে যাওয়ার কথা। টিএসএইচ বাড়ার উদ্দেশ্যই হচ্ছে T3 T4 কে বাড়ানো, এখানে অলরেডি বাড়া আছে, সো টিএসএইচটা থাকবে নীল অথবা ডিক্রিজড। কিন্তু সেকেন্ডারিতে প্রবলেম হচ্ছে পিটুইটারির নিজের। সেকেন্ডারিতে পিটুইটারির প্রবলেমের জন্য থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো কি প্রবলেম? যখন তুমি বলবা সেকেন্ডারি হাইপোথাইরয়েড, তার মানে হচ্ছে টিএসএইচ কম, এই কারণে T3 T4 কম। যখন তুমি বলবা সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, তখন হচ্ছে টিএসএইচ বেশি, এটা স্টিমুলেট করছে T3 T4 সিনথেসিস, এই কারণে T3 T4 সিনথেসিস বেশি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটিন বাউন্ড আয়োডিন। তো এটা আসলে ডাইরেক্টলি থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে পড়ে না। প্রোটিন বাউন্ড আয়োডিনটা হাইপোথাইরয়েডে কমে যায় এবং হাইপারথাইরয়েডে বেড়ে যায়। তো লজিক্যালি যখন তোমার থাইরয়েড হরমোন কমে যাবে, তখন হচ্ছে আয়োডিনের রিকোয়ারমেন্টও কমে যায়, এই কারণে আয়োডিনের যে ক্যাপচার করে নিয়ে যায় হচ্ছে প্রোটিন, এই ক্যাপচারিংটাও কমে যায়। তো এই কারণে হাইপোথাইরয়েডে আয়োডিনটা কমে যায়, হাইপারথাইরয়েডে বেড়ে যায়। অ্যান্টিবডিটা একটু পরে বলি। আচ্ছা, শেষ করে ফেলি। হাইপোথাইরয়েডে আমরা কিছু অ্যান্টিবডি পাই। অ্যান্টিবডি যখন থাকবে, অটো ইমিউন ডিজিজ এই সম্পর্কে কারো কোনো আইডিয়া? জি স্যার। কি আইডিয়া বলো তো? স্যার আমাদের বডিতে যদি কোনো একটা সিস্টেমের এগেইনস্টে বডি ইটসেলফ ইমিউনিটি গেইন করে ফেলে এবং ইমিউন রেসপন্স ক্রিয়েট করতে থাকে, তাহলে সেটা অটোইমিউনিটি হতে পারে, লাইক হাশিমোটোস থাইরয়েডাইটিস বা স্যার গ্রেভস ডিজিজ এগুলো। আলটিমেটলি অটোইমিউন ডিজিজের মেইন বেসিকটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। যখনই একটা অ্যান্টিজেন, সেটা সেলফ হোক অথবা বাইরে থেকে হোক, তো আমি সেলফ বডির মধ্যেই যেই ধরো যেই সাবস্টেন্স গুলো আছে, এই সাবস্টেন্সের এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন হচ্ছে ওই সাবস্টেন্সটা কাজ করতে পারবে না। তো এরকমই হাইপোথাইরয়েডিজমে কয়েকটা অ্যান্টিবডি পাওয়া যায়। একটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি। পারঅক্সিডেজ হচ্ছে একটা এনজাইম যেটা থাইরয়েড সিনথেসিসে হেল্প করে। কোথায় হেল্প করে পারঅক্সিডেজটা? স্যার আয়োডাইডকে আয়োডিনে কনভার্ট করতে স্যার। আয়োডাইডকে আয়োডিনে কনভার্ট করে হচ্ছে পারঅক্সিডেজ। তো যখন পারঅক্সিডেজের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তখন কি সেই কনভার্সনটা ঠিকমতো হবে? নো স্যার। না স্যার। হবে না।
অ্যান্টিথাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। অ্যান্টিথাইরোগ্লোবুলিনের এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন থাইরোগ্লোবুলিন গুলার এই কাপলিং বা অর্গানিফিকেশন গুলা কি হবে? না স্যার। হবে না। তারপর অ্যান্টি মাইক্রোজোমাল অ্যান্টিবডি। তো এই তোমার কাপলিং এই প্রসেসগুলো হয় মাইক্রোজোমে, তো যখন অ্যান্টি মাইক্রোজোমাল অ্যান্টিবডি তৈরি হয় তখনও সেটা ব্লক হয়ে যায়। তো এই অ্যান্টিবডি গুলা পাওয়া যায় হচ্ছে এক ধরনের অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম, যেটাকে অলরেডি কে তালহা মনে হয় বলে দিচ্ছে যে হাশিমোটোস থাইরয়েডাইটিস। আচ্ছা, হাইপারথাইরয়েডিজমে সিমিলারলি কিছু অ্যান্টিবডি পাওয়া যায়। একটা হচ্ছে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, যেটাকে আমি লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটরও বলি। তো টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, এটা নামটা শুনলে মনে হচ্ছে এটা টিএসএইচ এর রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে, অকুপাই করে ফেলতেছে। এটা অকুপাই করে ঠিকই, কিন্তু সে অলমোস্ট থাইরয়েডের মতোই ফাংশন করে, মানে টিএসএইচ এর মতোই ফাংশন করে, বাট এই ফাংশনটা হবে এক্সাজারেটেড। এক্সাজারেটেড মানে তো তোমরা বুঝো, তাই না? জি স্যার, বাড়িয়ে ফেলা। হারিয়ে ফেলা। তো এই ধরনের এই অ্যান্টিবডি গুলা পাওয়া যায় হচ্ছে এক ধরনের অটো ইমিউন হাইপারথাইরয়েডিজম, যেটাকে আমি বলবো হচ্ছে, জানো তোমরা নাম, বলো, তোমরাই বলো। স্যার গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ। আচ্ছা আচ্ছা, গ্রেভস তো অ্যাকচুয়ালি একটা ইংলিশ, তাই না? গ্রেভস বাংলা কি মানে কি বা সিনোনিমাস কি? গলাগন্ড। গ্রেভ, গলগণ্ড তো গয়টার। গ্রেভ মানে হচ্ছে স্যার, অ্যাকচুয়ালি sorry. সিরিয়াস, সিভিয়ার, প্রচন্ড, গ্রেভস ডিজিজ। আচ্ছা, দেন হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক। রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক, এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করি, আমরা একটা পারসনকে রেডিও অ্যাক্টিভ বা রেডিও লেভেলড আয়োডিন ইনজেস্ট করাই ওরালি। করার পর আমি তার রেসপন্সটা দেখি, গ্ল্যান্ডের রেসপন্সটা দেখি। তো যদি রেডিও অ্যাক্টিভ হাইপোথাইরয়েডিজমে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকটা কমে যায় এবং হাইপারথাইরয়েডিজমে বেড়ে যায়। তো হাইপারথাইরয়েডিজমে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক বাই থাইরয়েড গ্ল্যান্ড অবশ্যই বেড়ে যাবে, কারণ এখানে থাইরয়েড গ্ল্যান্ডের আপার অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটি বেড়ে যায়, তো অবশ্যই তার আপটেকটাও বেড়ে যাবে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? জি স্যার। এইবার আমি একটা জিনিস জানতে চাই, তোমরা কেউ আমাকে বলো, ডাইনামিক টেস্ট সম্পর্কে তোমাদের কার কি আইডিয়া আছে? ডাইনামিক টেস্ট। স্যার, যে টেস্টটা খুবই আর্লি বেসিসে করা হয়, মানে খুবই স্মল ইন্টারভালে, একই দিনে সেই টেস্টটা একবার করানোর পর আবার সেটাকে রিটেস্ট করা হবে। না, এটাকে ডাইনামিক বলে না। ডাইনামিক টেস্ট বলতে কি বোঝায়, কেউ বলতে পারবা? না স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমি দুই ধরনের ডিজিজের কথা বলতেছি, একটা হচ্ছে হাইপো আর একটা হচ্ছে হাইপার, তাই না? হ্যাঁ না কিছু কও? জি স্যার। একটা আমি বলতেছি হাইপো আর একটা বলতেছি হাইপার। তো হাইপোতে আমার হরমোন কমে যায়। তো হরমোন যখন কমে যায়, এই হরমোনটা বাড়ানোর জন্য বাইরে থেকে আমি একটা সাবস্টেন্স দিব, দিয়ে তাকে হরমোনটাকে বাড়ানোর চেষ্টা করব। তো এই যে বাইরে থেকে সাবস্টেন্স দিয়ে হরমোনটাকে বাড়ানোর চেষ্টা করতেছি, এটাকে আমি বলতেছি স্টিমুলেশন টেস্ট। আচ্ছা, হাইপারে কি হচ্ছে, একটা জিনিস বেশি আছে, মানে হরমোনটা বেশি আছে, এই জিনিসটাকে আমি বাইরে থেকে কিছু দিয়ে বা কিছু না দিয়ে, মানে কিছু উইথড্র করে আমি ওই জিনিসটাকে নর্মাল লেভেলে আনার চেষ্টা করব, মানে বাড়াকে কমানোর চেষ্টা করব। তো এইটাকে আমি বলতেছি সাপ্রেশন টেস্ট। তার মানে হাইপারে আমি করি হচ্ছে সাপ্রেশন টেস্ট, হাইপোতে আমি করি স্টিমুলেশন টেস্ট। দ্যাট মিন্স ডাইনামিক টেস্ট হচ্ছে এমন কিছু টেস্ট যেটা হরমোনকে ফিডব্যাক মেকানিজমে আইদার বাড়া থাকলে কমানোর চেষ্টা করে এবং কমা থাকলে বাড়ানোর চেষ্টা করে।
তো আমি যদি এখানে স্টিমুলেশন টেস্ট গুলা অ্যাপ্লাই করি, সেটা কোনটাতে অ্যাপ্লাই করব, হাইপারে না হাইপোতে? স্টিমুলেশন হাইপোতে। স্টিমুলেশন হাইপোতে। আমি যদি সাপ্রেশন টেস্ট অ্যাপ্লাই করি, সেটা কোথায় অ্যাপ্লাই করব, হাইপোতে না হাইপারে? হাইপারে। তো এখানে আমি দুইটা স্টিমুলেশন টেস্ট ইউজ করি, একটা হচ্ছে টিএসএইচ স্টিমুলেশন টেস্ট, আরেকটা হচ্ছে টিআরএইচ স্টিমুলেশন টেস্ট। তো লজিক্যালি এই দুইটা টেস্ট অ্যাপ্লিকেবল ফর হাইপোথাইরয়েডিজম। টিএসএইচ স্টিমুলেশন টেস্টে কি হয়, আমি জাস্ট ইন্টারপ্রিটেশনটা এখানে বলতেছি, মেকানিজমটা একটু পরে বুঝাচ্ছি। তো এখানে যেটা হয়, তোমার প্রাইমারিতে কোনো চেঞ্জ হয় না, সেকেন্ডারিতে বেড়ে যায়। আর টিআরএসএইচ এ, আচ্ছা এই দুইটা থাক, এই দুইটার ইন্টারপ্রিটেশন পরে আসি। আচ্ছা, থাইরয়েড হরমোনের একটা ফাংশন হচ্ছে বিএমআর বাড়ানো। তো হাইপার থাইরয়েডে বিএমআর বাড়বে না হাইপোথাইরয়েডে বিএমআর বাড়বে? হাইপারে, তার মানে হাইপোতে কমবে। কিছু নন স্পেসিফিক বায়োকেমিক্যাল ফাইন্ডিং, তো কি হাইপোতে কিছু জিনিস বেড়ে যায়। তো কি বেড়ে যায়? আচ্ছা, থাইরয়েড হরমোনের আরেকটা মেটাবলিক ফাংশন ছিল যেটা কোলেস্টেরল এক্সক্রিশনকে বাড়ায় দেয়, এটা আমি মিস করে গেছি। আচ্ছা, এখন চলে আসি আবার এখানে। হাইপোথাইরয়েডে কিছু নন স্পেসিফিক বায়োকেমিক্যাল ফাইন্ডিং পাবো। কি? তিনটা এনজাইমকে বাড়ায় দেয়, ক্রিয়েটিন কাইনেজ, এএসটি, এলডিএইচ। কোলেস্টেরল বাড়ায় দেয়, যেহেতু থাইরয়েড হরমোনের ফাংশন হচ্ছে কোলেস্টেরলকে এক্সক্রিট করা, থাইরয়েড হরমোন নাই, কোলেস্টেরল বেড়ে যাবে। এবং হিমোগ্লোবিন কমে যায়, সোডিয়াম কমে যায়। এগুলার কোনোটারই আসলে ওরকম কারণ খুঁজে পাওয়া যায় নাই, ইডিওপ্যাথিক কারণ বলা হয়। হাইপারথাইরয়েডিজমে এই কারণেই নন স্পেসিফিক। হাইপারথাইরয়েডিজমে কি? হাইপারথাইরয়েডিজমে তিনটা হরমোন বাড়ে, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেস, জিজিটি। এবং এখানে ক্যালসিয়াম ইনক্রিজ করে, ইউরিনে গ্লুকোজ পাওয়া যায়, দ্যাট মিন্স গ্লাইকোসুরিয়া। তো একটু খেয়াল করে দেখো, এনজাইম গুলার পাশে একটা জায়গায় হার্টের একটা ছবি, আর একটা জায়গায় লিভারের একটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হার্ট বোঝা যাচ্ছে তো? জি স্যার। তোমরা কার্ডিয়াক মার্কার এখনো পড়ো নাই। কার্ডিয়াক মার্কার যখন পড়বা তখন তুমি দেখবা যে কার্ডিয়াক মার্কারের মধ্যে তিনটা কার্ডিয়াক মার্কার হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ, এএসটি এবং এলডিএইচ। আবার লিভার ফাংশন টেস্টও মনে হয় তোমরা পড়ো নাই। যখন তোমরা লিভার ফাংশন টেস্ট পড়বা তখন তোমরা দেখবা লিভার ফাংশন টেস্টে হচ্ছে এসজিপিটি আছে, অ্যালকালাইন ফসফেটেজ আছে, গামা গ্লুটামিল ট্রান্সফারেজ আছে, এবং বিলিরুবিন তো অবশ্যই লিভারের ফাংশন টেস্টে থাকবে। তো এই কারণে এটা মনে রাখার জন্য আর কি, হাইপারথাইরয়েডিজমে লিভার এনজাইম গুলা বেড়ে যায়, হাইপোথাইরয়েডিজমে কার্ডিয়াক এনজাইম গুলা বেড়ে যায়। স্যার এইচবিএসএজি একটা আছে না স্যার, ওইটা এজি হচ্ছে অ্যাকচুয়ালি গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা ডায়াবেটিস যখন পড়বা তখন পড়বা। কিন্তু এখানে কেন আসলো HbA1c টা? কেন তোমার এটা এই প্রশ্নটা না জাগলো? স্যার, কালকে একজন মানে কোয়েশ্চেন করলো কি ওর হচ্ছে মানে জন্ডিস পাওয়া গেছে পজিটিভ, তো টেস্ট করাইছে নাকি এইচবিএসএজি। আমি এই কারণে একটু না, HbA1c অন্য জিনিস। HbA1c হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন, HbAg হচ্ছে অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন। ও আচ্ছা, বুঝছো? ভ্যাকসিন দেওয়ার জন্য টেস্ট করে। তোমরা কেউ না কেউ তো অবশ্যই সন্ধানী করো তো সন্ধানীতে তুমি দেখবা দুইটা টেস্ট করা হয়, হেপাটাইটিস বি এবং এইচআইভি। হেপাটাইটিস বির জন্য আমরা এইচবিএস অ্যান্টিজেনটা দেখি। এইচবিএস অ্যান্টিজেন মানে HbAg, যদি এটা নেগেটিভ থাকে দ্যাট মিন্স হচ্ছে আমরা ধরে নেই ওই পেশেন্টটা হেপাটাইটিস বি থেকে মুক্ত। জি স্যার। আচ্ছা, এইবার আমি চলে আসি কিছু ইন্টারপ্রিটেশনে। ধরে নাও T3 T4 কম, TSH বেশি, এটাকে তুমি কি বলবা? হ্যাঁ, T3 T4 বেশি, T3 T4 কম, TSH বেশি, এটা কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। যেহেতু T3 T4 কম অবশ্যই হাইপোথাইরয়েডিজম, যেহেতু TSH বেশি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, T3 T4 কম, TSH ও কম, এটা কি হবে? স্যার এটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা,
T3 T4 নরমাল কিন্তু TSH বেশি, এটাকে আমি বলতেছি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল কোনো ইফেক্ট হবে না ওই পেশেন্টের, ঠিক আছে? আচ্ছা, আবার চলে আসি, T3 T4 বেশি TSH কম, এটাকে আমি কি বলবো? প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। T3 T4 বেশি এবং TSH ও বেশি, কি বলবো? সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, T4 নরমাল, T3 বেশি, TSH কম, তাহলে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এটা সাবক্লিনিক্যাল না। তোমরা তো অলরেডি এটা জানো, T3 T4 এর মধ্যে অ্যাকচুয়ালি ফাংশন গুলা এক্সার্ট করে হচ্ছে T3, এটা তো জানো তোমরা, তাই না? জি স্যার। জি স্যার। তো আচ্ছা, তো এই কন্ডিশনটাকে আমি বলবো অ্যাকচুয়ালি প্রাইমারি T3 থাইরোটক্সিকোসিস বা T3 হাইপারথাইরয়েডিজম। T3 থাইরোটক্সিকোসিসই বলি, কারণ হচ্ছে এখানে শুধু T3 বেশি, এই যে দেখো। আচ্ছা, T3 T4 নরমাল, T3 কারণে আমি এটাকে বলতেছি সাবক্লিনিক্যাল আইদার হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম। তো সাবক্লিনিক্যাল থেকে কি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে? মানে হচ্ছে কি হ্যাঁ, হতে পারে। এই ধরনের পেশেন্ট গুলাকে প্রতি 1-2 মাস পর পর তুমি হরমোন গুলা মানে রিপিট করে করে দেখবা, যাতে তাদের কোনো ক্লিনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা সেটা তুমি অ্যাসেস করতে পারো। মানে যখনই সাবক্লিনিক্যাল তুমি কোনো কেস পাবা, তখন হচ্ছে তোমাকে এই পেশেন্টটাকে ফলো আপে রাখতে হবে। আচ্ছা, শুরু করলাম। আচ্ছা, এইবার আসি রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক। রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকে আমরা কি করি? আমরা ওরালি একটা পার্সনকে রেডিও লেভেল আয়োডিন খাওয়াই। খাওয়ানোর পর হচ্ছে 24 ঘন্টা পরে আমি থাইরয়েড গ্ল্যান্ডটা স্ক্যান করি, স্ক্যান করে আমি তার আপটেকটা মেজার করি। তো নরমাল একটা পার্সনে যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক হয় 15 থেকে 40%, মানে তুমি যতটুকু খাওয়াইছো তার 15 to 40% আপটেক হবে। হাইপোথাইরয়েডে হয় কি আপটেকটা কমে যায়, দ্যাট মিন্স লো আপটেক, এবং হাইপারথাইরয়েডে আপটেকটা বেড়ে যায়। আচ্ছা, তো এখানে আমি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কোনটা মানে ইনজেস্ট করাচ্ছি পেশেন্টকে? রেডিও লেভেলড আয়োডিন 131, ঠিক আছে? তোমরা তো আইসোটোপ পড়ছো এমনি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আইসোটোপ যেহেতু পড়ছো তাহলে সুবিধা হবে। তো এখানে আমি ইনজেস্ট করাচ্ছি রেডিও অ্যাক্টিভ আয়োডিন 131টা। এটারই আরেকটা ভ্যারাইটি আছে 135 রেডিও লেভেল আয়োডিনের। এইটা আমি ইউজ করি হচ্ছে টিএসএইচ স্টিমুলেশন টেস্টে। টিএসএইচ স্টিমুলেশন টেস্টে আমি কি করি? ওই আগের মতোই রেডিও লেভেল আয়োডিনটা আমি মানে ওরালি ইনজেস্ট করাই, বাট এখানে হচ্ছে 135। দেন হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকের মতোই 24 ঘন্টা পরে আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেকটা মেজার করি। এটাকে আমি নাম দিচ্ছি বেজাল আপটেক মেজারমেন্ট। দেন হচ্ছে আমি পরপর 3 দিন তাকে ইন্ট্রামাসকুলার টিএসএইচ দিই, দিয়ে আমি যখন লাস্ট ডোজটা দেই তার 42 ঘন্টা পরে আমি মেজার করব হচ্ছে ওই আয়োডিন আপটেকটা আবার। তো মেজার করে আলটিমেটলি এখানে ইন্টারপ্রিটেশন কি, যখন তুমি বাইরে থেকে টিএসএইচ দিবা, তো যখন তুমি বাইরে থেকে টিএসএইচ দিবা তখন হচ্ছে T3 T4 বেড়ে গেছে, ঠিক আছে? তার মানে প্রবলেমটা থাইরয়েড গ্ল্যান্ডের না, কারণ থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 বাড়াইতে পারছে। এই একটা ফাইন্ডিং তুমি পেতে পারো। অথবা যেটা পেতে পারো, তুমি বাইরে থেকে টিএসএইচ দিচ্ছ কিন্তু তারপরও T3 T4 বাড়বে না। কেন বাড়বে না? কারণ হচ্ছে প্রবলেমটা তো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই, ও কিভাবে T3 T4 বাড়াবে? তো T3 T4 তার মানে টিএসএইচ স্টিমুলেশন টেস্ট করার পর আমি প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কোনো ইফেক্ট পাবো না, মানে কোনো চেঞ্জ পাবো না। তার মানে রেডিও অ্যাক্টিভ আপটেকটা রেজ করবে না এবং সেকেন্ডারিতে হচ্ছে রেজ করবে। স্যার সমস্যা কি দুই জায়গায় হইতে পারে? সমস্যা তো হ্যাঁ, দুই জায়গাতেও হইতে পারে। যেমন একটা ডিজিজ আছে যেটাকে আমি বলি মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেসিয়া। এই ধরনের কেসে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডে একসাথেই প্রবলেম হতে পারে।
তো এরকম সিমিলারলি ধরো কারো কারো মানে কোনো হাইপো আছে কিছু মানে মাল্টিপল অর্গান ফেলিউর আছে, তো এই ধরনের কেসে তোমার মাল্টিপল এন্ডোক্রাইন মানে ডিফেক্ট থাকতে পারে। স্যার আচ্ছা, তো আলটিমেটলি টিএসএইচ দিয়ে যদি আমি স্টিমুলেট করি, প্রাইমারিতে আমি কোনো চেঞ্জ পাবো না, কারণ হচ্ছে প্রবলেমটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই। সেকেন্ডারিতে আমি চেঞ্জ পাবো, কারণ প্রবলেমটা ছিল পিটুইটারিতে, তার মানে টিএসএইচ ছিল না। তো আমি যখন টিএসএইচ দিয়ে স্টিমুলেট করছি, থাইরয়েড গ্ল্যান্ড তাড়াতাড়ি করে T3 T4 সিনথেসাইজ করে নিচ্ছে। তো এই কারণে সেকেন্ডারিতে আমি আপটেকটা বাড়া পাবো। আচ্ছা, এইবার চলে আসি টিআরএইচ। আচ্ছা, আগেই আমি বলে নিই, টিএসএইচ স্টিমুলেশন টেস্ট, টিআরএইচ স্টিমুলেশন টেস্ট তোমাদের পরীক্ষায় আসে না, জাস্ট ইন্টারপ্রিটেশনটা বোঝার জন্য এত কষ্ট করা আর কি। টিআরএইচ স্টিমুলেশন টেস্টটা হচ্ছে আমরা বাই আইভি টিআরএইচ একটা পারসনকে দেই, দিয়ে আমরা টিএসএইচটা মেজার করি হচ্ছে 0, 20, 30 এবং 60 মিনিটে। ঠিক আছে, নরমালি একটা পারসনের যেটা হওয়ার কথা, তোমার যখন তুমি টিআরএইচ দিবা, টিএসএইচ লেভেলটা কিন্তু বেড়ে যাওয়ার কথা, তাই না? কারণ টিআরএইচ এর কাজই হচ্ছে টিএসএইচ কে স্টিমুলেট করা, তাই কি? ইয়েস স্যার। আচ্ছা, টিআরএইচ এর কাজ হচ্ছে টিএসএইচ কে স্টিমুলেট করা। তো দেখা যায় এটা স্টিমুলেট করার পর 30 মিনিটস এটা পিকে চলে যায় এবং 60 মিনিটে এটা আবার নরমালি চলে আসে। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি হয়? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে প্রবলেম ইজ উইদিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তো এখানে কি হয়? এখানে হয় কি, টিআরএইচ দেওয়ার পর টিএসএইচটা থাইরয়েড হরমোনকে বাড়ানোর জন্য খুব বেশি পরিমাণে ইনক্রিজ করে যায়। তো এই কারণে রেসপন্সটা হচ্ছে এক্সাজারেটেড। তো এক্সাজারেটেড রেসপন্সকে আমরা যখন গ্রাফে দেখি তখন কি হয়, 30 মিনিটসে পিকটা হয় খুবই খুবই হাই, এবং 60 মিনিটে এত হাই যে 60 মিনিটে সেটা নরমালে চলে আসতে পারে না, ওটা কমা শুরু করে কিন্তু নরমাল লেভেলে পৌঁছাইতে পারে না, কারণ পিকটা এতটাই হাই থাকে যে ওই ডিসটেন্সটা 60 মিনিটে কভার করে আসতে পারে না। তো প্রাইমারিতে আমি ইফেক্টটা পাচ্ছি এক্সাজারেটেড, সেকেন্ডারিতে আমি ইফেক্ট পাচ্ছি মানে কোনো ইফেক্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ টিআরএইচ এর কাজই হচ্ছে টিএসএইচ কে স্টিমুলেট করা। সেকেন্ডারি হাইপোথাইরয়েড মানেই হচ্ছে প্রবলেম ইজ উইদিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। তার মানে হচ্ছে টিএসএইচ বডিতে তৈরি হওয়ার ওই কারখানাই মানে নষ্ট। তো এই কারণে তুমি যতই টিআরএইচ দাও, টিএসএইচ এর কোনো চেঞ্জ হবে না, মানে কোনো গুতাগুতি করে কোনো লাভ নাই। তো এই কারণে সেকেন্ডারিতে হচ্ছে নো রেসপন্স। টারশিয়ারি হাইপোথাইরয়েড বলে আরেকটা টার্ম আছে। টারশিয়ারি হাইপোথাইরয়েডটা কি, আগে আমাকে এটা বলো। স্যার হাইপোথ্যালামাসের প্রবলেম। হাইপোথ্যালামাসের সমস্যা স্যার, যখন টিআরএসি আসতেছে না। ও, প্রবলেম হচ্ছে হাইপোথ্যালামাসে, টিআরএইচই নাই। তো ইন দ্যাট কেস তোমার রেসপন্সটা হবে ডিলেড। কেন? কারণ তুমি বাইরে থেকে টিআরএইচ দিচ্ছ, সেটাও কতটুকু তুমি যতটুকু দিচ্ছ তুমি জানো না অতটুকু সাফিসিয়েন্ট কিনা, মানে এর চেয়ে বেশি লাগার কথা কিনা বা কম লাগার কথা কিনা, কিন্তু ভিতরে আমার কোনো টিআরএইচ নাই। তো এই কারণে যেটা হয়, টারশিয়ারিতে যেটা হয়, টিএসএইচ কে স্টিমুলেট করে, কিন্তু যেহেতু লেভেলটা আননোন, কমও হইতে পারে বেশিও হইতে পারে, ধরে নেই আমি কম, কারণ যেহেতু অন্যান্য গুলাতে আমার এন্ডোজেনাস আর এক্সোজেনাস দুইটা একসাথে কাজ করতেছে, এখানে এন্ডোজেনাস আমার নাই, মানে বডিতে কোনো টিআরএস তৈরি হচ্ছে না, শুধু এক্সোজেনাসটা ইফেক্ট করতেছে। তো যেহেতু এখানে একটার ইফেক্ট, এই রেসপন্সটা হচ্ছে একটু ডিলেইড। তা ডিলেইড রেসপন্সের গ্রাফটা কিরকম হয়? এখানে রাইজটা হবে খুবই স্লো, পিক আসার কথা 30 মিনিটসে, পিকটা আসবে হচ্ছে 60 মিনিটের পরে বা 60 মিনিটে, এবং যেহেতু পিকই আসবে 60 মিনিটে, তো এরপরে নরমালে যাবে কখন এটা তুমি বলতে পারবা না। এর জন্য তোমার পরে মানে 60 মিনিটের পরে আরেকটা স্যাম্পলও নেওয়া লাগতে পারে। তো এই রেসপন্সটাকে আমি বলতেছি ডিলেইড। আচ্ছা, টিএসএইচ এবং টিআরএইচ স্টিমুলেশন টেস্ট বোঝা গেছে? স্যার বলো। স্যার যদি আমরা টিআরএইচ স্টিমুলেশন টেস্টে স্যার যদি টিএসএইচ এর লেভেলটা দেখি যে এটা খুবই আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে বা খুবই গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট, তাহলে কি স্যার
60 মিনিটস পরে আবার সেকেন্ড টেস্ট করা দরকার আছে? এটা অ্যাজিউম করে নিলে হয় না এটা অ্যাজিউম করে নিলেই হয়, অ্যাজিউম করে নিলেই হয়। শোনো, অ্যাকচুয়ালি আমরা তো ডায়াবেটিস এখনো পড়ো নাই, বা ওই যখন তুমি ডায়াবেটিস পড়বা তখন তুমি দেখতে পারবা যে ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য আমার আসলে ওই ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার এই দুইটা ভ্যালু হলেও চলে। বাট তারপরও হচ্ছে অনেক সময় করে কি করেসপন্ডিং ইউরিন সুগার নেয় যেটার কোনো ভ্যালু নাই, 1.5 ঘন্টায় একটা স্যাম্পল নেয় যেটার কোনো ভ্যালু নাই, 1 ঘন্টায় একটা স্যাম্পল নেয়, কোনো ভ্যালু নাই। তো অনেকে নেয় হচ্ছে, অনেকে নেয় অনেকে নেয় না, অনেকে রিকমেন্ড করে মানে ওই যে সাপোজ T3 বা T4 যে কোনো একটা যদি কম থাকে তুমি তো বলে নিতে পারবা যে তার হাইপোথাইরয়েডিজম। তারপরও দেখা যায় T3 আমি কম পাইলাম, আমি T4টাও দেখলাম, কেন? মানে তোমার ডায়াগনোসিসকে জোরদার করার জন্য। তো এই কারণে অনেকে চাবে মানে 60 মিনিট পরেও আরেকটা স্যাম্পল চাবে, অনেকে চাবে না। তো ওইটা ম্যান্ডেটরি না, মানে ওইটা না নিলে তোমার অপরাধ হয়ে যাবে না। আচ্ছা, শেষ আজকের ক্লাস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? সাপ্রেসিভ জিনিসটা বুঝাবেন বলছিলেন না? হ্যাঁ, সাপ্রেশনটা আসলে হচ্ছে, সাপ্রেশনটা তো তোমাদের তো অ্যাড্রেনাল নাই, ধরো ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। তো সাপ্রেশন টেস্টটা আমি কখন করি? যখন হচ্ছে ধরো অ্যালডোস্টেরন বেড়ে গেছে, অ্যালডোস্টেরন যদি বেড়ে যায়, অ্যালডোস্টেরন না কর্টিসলের জন্য দেখে সাপ্রেশন টেস্ট। স্যার কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ স্যার এগুলাতে কর্টিসলের জন্য দেখে। স্যার কর্টিসল লেভেল মেজার করার জন্য। ধরো কর্টিসলটা বেড়ে গেছে, তো আমি ডেক্সামিথাসোন দিব, ডেক্সামিথাসোন দিলে কর্টিসল কমে যাওয়ার কথা, যদি না কমে কুশিং সিনড্রোম মানে প্রাইমারি সেকেন্ডারি ডিফারেন্সিয়েট করে। তো এটাই হচ্ছে সাপ্রেশন টেস্ট। সাপ্রেশন টেস্টের উদ্দেশ্য হচ্ছে তোমার এক্সেসিভ মানে হাইপার ডিসঅর্ডার গুলাতে তুমি বাইরে থেকে কোনো এজেন্ট দিবা, দিয়ে যে জিনিসটা হাইপার সেটাকে নরমালে আনার চেষ্টা করবা। যদি নরমালে আনতে পারো তার মানে সেকেন্ডারি কোনো কজ আছে, যদি নরমালি আনতে না পারো প্রাইমারি কোনো কজ আছে। ঠিক আছে? তোমাদের আসলে থাইরয়েড ফাংশন ছাড়া তো হরমোনাল আর কোনো ফাংশন টেস্ট করো না, তো এই কারণে সাপ্রেশন টেস্টে আসলে এখানে বলার আসলে স্কোপটা নাই। আচ্ছা, তো এই আজকের টপিক, কারো কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন আছে স্যার। স্যার এটা হচ্ছে মানে আমি একটা পেশেন্টে দেখছিলাম যে থাইরয়েডের জন্য হচ্ছে ওষুধ মানে মেডিসিন সাজেস্ট করছিল প্রোপানল হাইড্রোক্লোরাইড। তো আমি যখন এটা পরে ওটার ইন্ডিকেশন দেখলাম, সেম ওষুধটার জন্য মানে হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমাইটিস, অ্যানজাইনা পেক্টোরিস সবকিছুর জন্য আবার ওইটার সাথেও আছে হাইপারথাইরয়েডিজম। তাহলে সেম পেশেন্টকে কিভাবে স্যার দুইটার জন্য বা এতগুলো ডিজিজের জন্য বেসিক্যালি হচ্ছে থাইরয়েডের একটা ফাংশন হচ্ছে মানে কার্ডিওজেনিক ফাংশন আছে কিছু, যেটা আসলে আমার বায়োকেমিস্ট্রিতে লাগে না দেখে আমি অমিট করে গেছি। তো থাইরয়েড হরমোনগুলা কি করে? কার্ডিয়াক আউটপুট বাড়ায়, আরো কি কি জানি পেরিফেরাল রেজিস্ট্যান্স এগুলা কি কি জানি বাড়ায়। তো এগুলা বাড়াইলে একটা পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, তাই না? তো আমার দরকার হচ্ছে হাইপারটেনশনকে প্রিভেন্ট করা বা মানে প্রেসারটাকে কন্ট্রোলে রাখা, এই কারণে তাকে প্রোপ্রানল দেয়া হয়, বিটা ব্লকার আর কি। আচ্ছা, এই হচ্ছে তাহলে টপিক। আচ্ছা, এইবার তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা, এখানে দেখো নরমাল ভ্যালুগুলা কি দেখা যাচ্ছে? নরমাল রেঞ্জটা কি দেখা যাচ্ছে? রেফারেন্স রেঞ্জটা জি স্যার। পাশে লেখাগুলো পড়তে। আচ্ছা, FT3 কত? 8.84। এটা কি কম না বেশি? স্যার অনেক বেড়ে গেছে। অনেক বেশি। FT4 এটা এটা কি কম না বেশি? 3.03। এটাও বেশি। এটাও বেশি। TSH কি 0.02 আছে। নরমাল পারসনের হচ্ছে 0.47 থেকে 5.01। এটা কি স্যার কমে গেছে? স্যার কমে গেছে। তোমার ডায়াগনোসিস কি হবে? স্যার প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে। আচ্ছা, তুমি অ্যান্টিবডি পাইছো, এনটিটিজি অ্যান্টিবডি, এনটিটিপিও অ্যান্টিবডি। তো এটা কি হাইপোতে হয় না হাইপারে হয়? হাইপোতে হয়। আচ্ছা, তুমি এই অ্যান্টিবডি গুলা পাইছো, কিন্তু তুমি কি বলতে পারবা পেশেন্ট হাইপোথাইরয়েডিজম? পারবা না, তোমাকে অবশ্যই হরমোন গুলো আগে দেখতে হবে। তো এই ডায়াগনোসিসটাকে তুমি কি বলবা? এই ডায়াগনোসিসটাকে তুমি সাবক্লিনিক্যাল না, সাবক্লিনিক্যাল না, এইটাকে তুমি অসম্পূর্ণ ডাটা নাকি?
অসম্পূর্ণ ডাটা তো অবশ্যই, এটাকে তুমি সিম্পলি বলবা হাশিমোটোস থাইরয়েডাইটিস, কারণ তুমি জানো হাশিমোটোতে এটা বাড়ে। কিন্তু টিএসএইচ এর মানে থাইরয়েড ফিচার মানে হাইপো বা হাইপারের ফিচার পাবা কিনা আমি জানি না, বা তুমি জানো না। আচ্ছা এইখানে দেখো, এখানে লেখাগুলো ছোট। আচ্ছা FT4 কত? 1.09 নরমাল না বেশি স্যার। abnormal? স্যার এটা নরমালের ভিতরে নরমাল স্যার, নরমাল। টিএসএইচ কি? 9.13। টিএসএইচ স্যার অনেক বেশি। বেশি অনেক বেশি sir। বেশি বেশি আচ্ছা আচ্ছা, আর অ্যান্টিবডি গুলা বেশি, তো এটার ডায়াগনোসিস তোমার কি হবে? Thyroid arthritis, T3 hyper স্যার অ্যান্টিবডি এবারে স্যার কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। কেন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম? ওয়েট না, বলো, বুঝাই বলো। প্রাইমারি না, না স্যার প্রাইমারি না সরি স্যার, সাবক্লিনিক্যাল। আচ্ছা, এটা তো এখন নরমাল আছে কিন্তু টিএসএইচ বেশি। অটোইমিউন মানে হাশিমোটোস থাইরয়েডাইটিস উইথ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? সাবক্লিনিক্যাল যেহেতু তোমার T4 টা নরমাল, T3 আসলে করা উচিত ছিল, T3 করা নাই। আচ্ছা, এটা আগের মতোই। FT3 কম না বেশি? আর বেশি। অনেক আর বেশি এর তো স্যার। অনেক FT4 3-4 গুণ বেশি স্যার। FT4 FT4 স্যার এটাও বেশি স্যার। বেশি। এটা বেশি স্যার। TSH কম। TSH কম। কম Diagnosis কি? কম ডায়াগনোসিস কি? এটা হচ্ছে স্যার প্রাইমারি প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। শেষ। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। ঠিক আছে, তোমাদের সাথে কথা হোক বা না হোক, পরের ক্লাস বুধবার। জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার।